দাদু, ও দাদু, আমাকে ওই গল্পটা শোনাও না, যেটা ওই গ্রামের ডাইনির গল্প। আরে বাচ্চারা, এখন রাত হয়ে গেছে। এত ছোট বাচ্চাদের রাতে ভূত প্রেতের গল্প শোনা উচিত নয়। দাদু, এখন আমরা বড় হয়ে গেছি, প্লিজ আমাদের ওই গল্পটা শোনাও না। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, যখন তোমরা এত বেশি জিদ করছো তাহলে শুনিয়ে দিচ্ছি। এই গল্পটা আজ থেকে অনেক বছর আগের পুরনো। সময় ছিল 1999, যখন গ্রামে দশেরার পর্ব চলছিল। সব লোকেরা মেলা দেখতে যাচ্ছিল, আর তখনই কিছু লোক মিলে সড়কের ওপর একটা লম্বা শাড়ি পরে থাকতে দেখে। ওই শাড়িটা দেখে কারোর কিছু ঠিক লাগলো না। সবারই ওই শাড়িটাকে ডিঙিয়ে রাস্তা ক্রস করার ইচ্ছে হলো, কিন্তু একটা বেয়াড়া ছেলে মোটেই মানল না, আরও ওই শাড়িটাকে ডিঙিয়ে দিল। সড়কের পাশ দিয়ে পেরোনোর পর সবাই বাঁশবাগানের কাছ থেকে একটা আওয়াজ শুনতে পেল, যেটা জলের পড়ার আওয়াজ ছিল। একদম মনে হলো যেন কেউ স্নান করছে। সবাই যখন ওইদিকে টর্চ মারল, তখন তারা একটা মহিলাকে স্নান করতে দেখল, কিন্তু পরের মুহূর্তে সবার টর্চ একসাথে ফিউজ হয়ে গেল, আর আবার অন্ধকার ছেয়ে গেল। সবাই বুঝতে পেরে গেল, সে যাই হোক না কেন, এটা কোনো পেতনি বা ডাইনি হবে। সবার সন্দেহ একদম এটাই ছিল। সবাই সেই রাতে তাড়াতাড়ি ওখান থেকে বেরোলো। পরের সকালে গ্রামে একটা খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে একটা ডাইনি এই গ্রামটাকে অভিশপ্ত করে দিয়েছে। আর ওই ছেলেটা যে গত রাতে ওই শাড়িটা ডিঙিয়েছিল, সে সেই রাতেই নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এই সব খবরগুলো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর গ্রামের সবাই ওই ডাইনির মারাত্মক কথা আলোচনা করতে লাগলো। প্রায় দশেরা, দীপাবলির মতো অনুষ্ঠানে গ্রামে গঞ্জে ডাইনি পেতনি ঘুরে বেড়াতে থাকে। এটা একটা সাধারণ ব্যাপার ছিল, তাই সবাই ভাবলো যখনই দশেরা কাটবে সব কিছু শান্ত হয়ে যাবে। কিন্তু এরকম হলো না, বরং ওই ডাইনির গড়া সর্বনাশ তার জন্ম নিয়ে ফেলেছিল। দশেরার 10 দিন পেরোনোর পরেই গ্রামে হঠাৎ তুফান এসে গেল। সমস্ত গৃহপালিত পশু মরতে লাগলো। কেউ মাঝরাতে ওদেরকে মেরে ওদের পুরো রক্ত চুষে নিত। বাচ্চারা অবধি জ্যান্ত জন্মাচ্ছিল না। গর্ভবতী মহিলাদের বাচ্চা তাদের গর্ভেই মরে যেত। সবার এটাই ধারণা ছিল যে এই সবের কারণ ওই ডাইনিটাই, যে নিজের অভিশাপ দিয়ে পুরো গ্রামকে বরবাদ করে দিয়েছে। গ্রামে এখন কৃষিকাজও অসম্ভব হয়ে গেছিল। জমিতে মাটি অনুর্বর হয়ে গেছিল, সব ফসল শুকিয়ে গেছিল, আর এই কারণে অনেক কৃষকরা আত্মহত্যা করে নিয়েছিল। কিন্তু দাদু, এই ডাইনি লোকেদেরকে এইভাবে কেন মারছিল? ও কি কোনো প্রতিশোধ নিতে এসেছিল? না, ও কোনো প্রতিশোধের উদ্দেশ্যে আসেনি। ওই গ্রামটাকে নিজের অধীনে করতে চেয়েছিল, কারণ ও আমাদের গ্রামটাকে নিজের আড্ডা করতে চেয়েছিল, যে পরামর্শটা ওকে এক তান্ত্রিক দিয়েছিল। কিছু বছর আগে গ্রামবাসীরা ওই তান্ত্রিকের এই জঘন্য কাজের জন্য পিটিয়ে পিটিয়ে তাকে গ্রাম থেকে বার করে দিয়েছিল। আর তারই পরামর্শ শুনে ওই ডাইনিটা আমাদের গ্রামকে লক্ষ্য করেছিল। তাহলে দাদু, এর পরে কি হলো? ওই ডাইনিটা সবাইকে মেরে দিয়েছিল? না খোকা, সবাইকে মারাটা সম্ভব ছিল না, কিন্তু যে নিয়ম বিধিকে মানে না
সে ওই ডাইনির জালে খুব সহজেই ফেসে যেত। নিয়ম? কেমন নিয়ম দাদু? যেমন সূর্য ডোবার পরে ঘরের দরজা জানালা বন্ধ করে নেওয়া, কারোর দরজা খটখটানোর পর দরজা না খোলা। কিন্তু এ থেকে ডাইনি শান্ত হয়ে বসেনি, বরং ও অন্য আরেকটা উপায় বার করলো। এখন তো বিয়ে অনুষ্ঠানও গ্রামে করা সম্ভব ছিল না, না হলে ডাইনির কাছে একটা বিরাট সুযোগ থাকতো নিজের শিকারকে ফাঁসানোর। ও গ্রামের সব লোকেদেরকে নিজের বশে করতে শুরু করে দিল, আর তা থেকে অন্যদের ক্ষতি করা শুরু করে দিল। আস্তে আস্তে ওই ডাইনির আতঙ্ক বেড়ে যেতে লাগলো। দাদু, তাহলে গ্রামবাসীরা ওই ডাইনির হাত থেকে মুক্তি কি করে পেল? গ্রামবাসীরা ওই ডাইনির আতঙ্কে ঘাবড়ে গেছিল। এরই মাঝে সবার মুখে খবর শোনা গেল এই কাজ ওই তান্ত্রিকেরই, যাকে 3 বছর আগে গ্রাম থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা রেগে গিয়ে লাল হয়ে ওই তান্ত্রিকের ঠিকানা খুঁজলো, আর তারপর তাকে প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে বলল, শুনবে তান্ত্রিক, ওই ডাইনিকে যে করে হোক গ্রাম থেকে বার কর। আমরা জানি তুই ওই ডাইনিকে আমাদের পেছনে লাগিয়েছিস। যদি তুই এরকমটা না করিস তাহলে তোকে আমরা এমন ভয়ঙ্কর মৃত্যু দেব যে তুই তন্ত্রবিদ্যাও ভুলে যাবি। গ্রামবাসীরা ওই তান্ত্রিকের কাছ থেকে তার কবচটা কেড়ে নেয়, যার মাধ্যমে সে বেঁচে ছিল। যদি কিছুদিনের মধ্যে ওর কবচটা না পায় তাহলে ও নিজের সব শক্তি হারিয়ে ফেলবে, যে জন্য তার এত বছরের তপস্যা মাটি হয়ে যাবে। তান্ত্রিককে বাধ্য হয়ে গ্রামে আসতেই হলো। সে বছরের শেষ রাতে সাধনা শুরু করলো। সাধনাতে আমি আর আমার সাথে আরো 2জন সাথী বসেছিল। তান্ত্রিক এবার মন্ত্র জপ করতে শুরু করলো। ওই ডাইনি কিছুক্ষণের মধ্যে সামনে এসে হাজির হলো। সে খুবই ভয়ঙ্কর চেহারা নিয়ে এসেছিল। ওকে দেখে আমরা সবাই ভেতর থেকে কেঁপে উঠলাম, কিন্তু পালাতেও পারতাম না। যদি পালাতাম তাহলে আমাদের প্রাণ ত্যাগ করতে হতো। এবার তোকে এই গ্রামটা ছেড়ে দেওয়া উচিত। আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে। উদ্দেশ্য তো তোর পুরো হয়ে গেছে, আমার নয়। আমি এখানে তোর উদ্দেশ্যের জন্য এসেছিলাম, কিন্তু যাব নিজের উদ্দেশ্য পুরো করে। ওই ডাইনি গ্রাম ছেড়ে যাওয়ার জন্য মানল না। তারপর নিজের সব থেকে শক্তিশালী যজ্ঞ শুরু করে দিল। আর অনেক ঘন্টা এই সাধনা চলার পর শেষমেশ ওই ডাইনি দুর্বল হয়ে গেল। আর তারপর তান্ত্রিক ওকে সামনের বট গাছের সঙ্গে বেঁধে দিল। মুক্ত হওয়ার জন্য তান্ত্রিক ওকে গ্রাম ছেড়ে যাওয়ার শর্ত রেখে দিল। দেখ, যদি তুই চাস যে তুই আজীবন এই গাছে বাঁধা হয়ে থাকবি তাহলে এখনো তোর জিদ তাকে ছাড়িস না। আর যদি তুই এই গ্রামটাকে ছাড়ার কথা দিস তাহলে আমি তোকে মুক্ত করে দেব। ঠিক আছে তান্ত্রিক, আমি এই গ্রাম ছেড়ে দেব, কিন্তু আমারও একটা শর্ত আছে যে এখানে উপস্থিত কোনো লোক আজকের ঘটনার উল্লেখ কখনো কারোর কাছে করবে না। তা না হলে আমি তার সামনে চলে আসব আর তাকে মেরে ফেলবো। এটা বলা মাত্রই ওই ডাইনি অজ্ঞান হয়ে যায়, আর তান্ত্রিক ওকে গাছ থেকে মুক্ত করে দেয়, আর গ্রাম আবার আগের মতো হয়ে যায়। আরে দাদু, তুমি তো বললে যে ওই ডাইনি সবার কাছে এটা দাবি রেখেছিল যে কেউ ওই রাতের ঘটনার উল্লেখ কারো সাথে করবে না, না হলে ও সামনে এসে যাবে। তুমি তো আমাদেরকে এই সব কিছু বলে দিলে। হে রাম, হে আমি কি করে ফেললাম? বুড়ো বয়সে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে যে নিজের মৃত্যুকে ডাক দিয়ে ফেললাম। তখনই ঘরের লাইট চলে গেল, আর হালকা আলোয় ওই 3 জন
সামনে একটা বড় মহিলার ছায়া দেখতে পেল। আর তখনই দাদুর গম্ভীরভাবে ছাতির যন্ত্রণা শুরু হলো। আর দাদুর গল্প আর তার জীবনের সময় এখানেই সমাপ্ত হয়ে গেল। মায়া এটা এমন একটা শব্দ, যদি কেউ এতে একবার ভেসে যায় তাহলে ওখান থেকে বাইরে আসার চেষ্টায় সে কত জিনিস হাত থেকে হারিয়ে ফেলে। আজকের কাহিনীটাও এমন একটা গল্পের উপর কেন্দ্র করে, যেখানে কোনো এক সময় এক মায়াবী ডাইনির কবজা হয়ে থাকত। সে খুবই অবাক করে দেওয়ার আন্দাজে সবার শিকার করত। আরে শ্যামল বাবু, এখন তোমাকে কি আর বলি, কাল রাতে ওই ডাইনি আমার দরজার সামনেও বাটি নিয়ে এসেছিল। আমি চুপচাপ বসেছিলাম, কিন্তু দরজা খুলিনি, নাহলে কালকেই আমার মৃত্যু নিশ্চিত ছিল। হ্যাঁ বাবলু, তুমি একদম ঠিক করেছো। ও নিজের মায়া দিয়ে যে কাউকে ফাঁসিয়ে নিজের জালে ফাঁসাতে পারে। তাছাড়া এই গ্রামের অনেকজন ওর জালে ফেসে গেছে। এখন আমার ব্যাপারে তুমি তো ভালো করেই জানো, তোমার বৌদি অনুপমার ডেলিভারি আছে, তাই সেও বাপের বাড়ি গেছে। আর তাই আমাকে আরো সতর্ক থাকতে হবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছো। এমনিতেও এই গ্রামে গর্ভবতী মহিলাদের থাকাটা উচিত নয়। এখন কি আর বলি, এই গ্রামটা এখন গ্রাম কম শ্মশান ঘাট বেশি মনে হয়। কিন্তু একটা কথা বলো আমাকে, আমি তো অনেক সময় ধরে শহরে ছিলাম, তাহলে আমি এর ব্যাপারে এখনো অবধি কিছু জানি না কেন? এমন কি বিশেষ আছে ওই ডাইনির মধ্যে যে সবাই ওর থেকে এত বেশি ভয় পায়? আচ্ছা, তাহলে তুমি এখনো ওই গল্পটা জানোই না? গ্রামের বুড়ো থেকে বাচ্চা অবধি ওই মায়াবী ডাইনির ব্যাপারে জেনে গেছে। বলো ভাই, গল্পটা কি? যদি এখন তুমি এই গল্পটা না জেনে থাকো, তাহলে জেনে আর লাভ নেই। বেশি জানলে আরো মারাত্মক হতে পারে। এভাবে ঘুরিয়ে ফিরে আমার সঙ্গে কথা বলো না, পরিষ্কার করে বলো গল্পটা কি। দেখো, এখন সন্ধে হতে চলেছে, বাড়ি পৌঁছে নিশ্চিন্তে বলবো। এখন বলাটা মোটেই ঠিক হবে না। কেমন ভীতু লোক তুমি ভাই! এখন রাস্তাও অনেক লম্বা, কথা বলার জন্য কিছুই বেঁচে নেই। এই লতায় রাস্তাও পার করে নেব তাড়াতাড়ি। চলো বলো এবার। শ্যামল বারবার জেদ করতে করতে বাবলু মেনে গেল, আর ভগবানের নাম জপ করে ওই মারাত্মক ঘটনার উপর থেকে পর্দা তোলার চেষ্টা করা হলো, যে কারণে পুরো গ্রাম ভয় পেত। দেখো, এখন তুমি এত জিদ করছো বলে তোমাকে বলতে রাজি তো হলাম, কিন্তু একটা কথা মনে রেখো, যদি রাস্তায় কোনো সময় কোনো রকম ভয়াবহ কিছু অনুভব হয়, তাহলে ভুল করেও পেছনে ঘুরে তাকাবে না, আর না কোনো আওয়াজের পিছু করবে। আমি এরকম এই জন্য বলছি, কারণ এটা করা তোমার অনেক আগে থেকে অভ্যাস হয়ে রয়েছে। হ্যাঁ আমার ভাই, আমি তখন কিছুই বলবো না, তুমি বলা শুরু করো। অনেক বছর এই গ্রামে দূর থেকে একটা মহিলা এসে বাস করছিল। ওর একটা কুটির ছিল। সকালে ও একটা সাধারণ বুড়ির মতোই ছিল, কিন্তু রাত নেমে আসার পর কি জানে কি চমৎকার হয়ে যেত, যে ওই কুৎসিত দেখতে বুড়ি মহিলা একটা সুন্দরী অপ্সরায় বদলে যেত, আর গোটা গ্রামে হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়াতো। আর ওর আসল উদ্দেশ্য এটা ছিল ঘুরে বেড়ানো যুবক ছেলেদের তাদের ঘরে পৌঁছে দেওয়া, না হলে কোনো পথিকের সাথে সাথী হয়ে ওঠা। কিন্তু এটা শুধুমাত্র ওর মায়াই ছিল, আসলে ওর কারোর প্রতি কোনো রকম টান ছিল না, বরং ও এই সুযোগ নিয়ে নজর রাখতো, আর ঘুরে বেড়ানো লোকেদেরকে নিজের কুটিরের কাছে নিয়ে আসতো আর পুঁতে দিত। খুব ভালো, কিন্তু একটা কথা বলো, ও কোনো গ্রামেরও মহিলা হতে পারতো। এটা কে বলেছে যে ও সেই ডাইনিটাই?
এই কথাটাও একদম ঠিক বলেছো তুমি, কিন্তু এরও একটা পরিচয় আছে। ওই মহিলা কখনো তোমার চোখে তাকাবে না। ও শুধু নিজের মায়া তৈরি করবে, আর যদি শুরুর অর্ধেক মিনিটে তুমি ওর জালে ফেসে যাও, তখন তোমাকে ভগবানও বাঁচাতে পারবে না। বাবলু শ্যামলকে ওই মারাত্মক ঘটনার ব্যাপারে বলে দেয়। তারই সাথে এখন ওরা জঙ্গলের ধারেও পৌঁছে যায়, কিন্তু তখনই ওদের একদম পেছন থেকে কোনো ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল। আমার মনে হচ্ছে ওই মায়াবী ডাইনি আমাদেরকে দেখে ফেলেছে। এখন তাড়াতাড়ি পালাও এখান থেকে। এ তুমি কেমন কথা বলছো বাবলু? কোনো বাচ্চা জঙ্গলে হারিয়ে গেছে আর মা বাবার কাছে যাওয়ার জন্য কাঁদছে, আর তুমি এখান থেকে কাপুরুষদের মতো পালানোর কথা বলছো? কেউ একদম ঠিকই বলেছিল, যখন ভাগ্যে জীবনের অন্ত লেখা থাকে তখন মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। আর এটাই এখন তোমার সঙ্গেও হচ্ছে। যদি এখন না পালাও তাহলে বন্ধু আমার, এরপর আমাদের দেখা সোজা তোমার কবরই হবে। এইটুকু বলে বাবলু পুরো জোর লাগিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু শ্যামল এখনো নিজের মনের প্রশ্নের ঝামেলায় আটকে ওখানেই দাঁড়িয়ে রয়ে যায়, আর তারপর আস্তে করে পেছনে ঘুরে তাকায়। শ্যামল এখন যা দেখতে পেল সেটা দেখে ওর হুঁশ উড়ে গেল। মাটিতে ওর নিজের গর্ভবতী স্ত্রী অনুপমা পড়েছিল, যে যন্ত্রণায় ছটফট করছিল। অনুপমা, তুমি তো বাপের বাড়ি গেছিলে, এখানে কি করছো? শ্যামল ভাবতে লাগলো, হয়তো বাপের বাড়ি থেকে ঘরে ফেরার সময় ওই জঙ্গল দিয়ে আসছিল। সে তো ভাগ্য ভালো যে শ্যামলও এখানেই ছিল। তখনই একটা গভীর কুয়াশায় পুরো রাতটা ছেয়ে গেল। শ্যামল অনুপমার চোখে বারবার দেখে ওকে সাহস জোটানোর কথা বলছিল, কিন্তু সেটাই হলো যেটার ভয় ছিল। অনুপমা বারবার শ্যামলের দিকে তাকানোর দিক এড়িয়ে যাচ্ছিল, ঠিক সেইভাবে যেমনটা বাবলু ওই মায়াবী ডাইনির গল্প শোনানোর সময় বলেছিল। তখনই শ্যামল ওই বাচ্চাটার কান্নার আওয়াজটা শুনতে পেল। হঠাৎ করে ওর মনে একটা খেয়াল এলো যে যদি বাচ্চা পেটের ভেতরে রয়েছে তাহলে ওর কান্নার আওয়াজ কি করে শোনা যাচ্ছে। এটা ভাবার সঙ্গেই ও ঠিক নিজের সামনে একটা কুটির দেখতে পেল। এখন শ্যামল সবকিছু বুঝতে পেরে গেছে যে এটা এখন ওর সাথে আসলে কি হচ্ছে। এটা আসলে একটা মায়া ছিল, যেখানে ও আটকে রয়ে গেছে আর জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছে। শ্যামল ওখান থেকে পালানোর জন্য তক্ষুনি উঠে পড়ে, আর তখনই অনুপমা ওর হাত ধরে নেয়, আর ওই বুড়ি পেতনি অর্থাৎ মায়াবী ডাইনিতে পরিণত হয়ে যায়, যার আশেপাশে জাদুকরী ছবি প্রকট হতে শুরু করে। হঠাৎ শ্যামল মাটির ভেতরে অন্তর্নিহিত হতে লাগে, আর এইভাবেই নিচে যেতে যেতে মাটিতে দফন হয়ে যায়। বাবলু সব থেকে বড় ভুল এটা করেছিল যে ও সময় আর জায়গাটা দেখে। ও এই গল্পটা তখন শুনিয়েছিল যখন ও ওই মায়াবী ডাইনির কুটিরের কাছ দিয়ে পার হচ্ছিল। আজও ওই গ্রামের জঙ্গল ওই মায়াবী ডাইনির আতঙ্কে কেঁপে ওঠে, কারণ মানুষ একবার মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে, কিন্তু মায়ার থেকে বেঁচে পালানো মানুষের ভাগ্যে লেখা। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা সুন্দর দেখতে, আর সুন্দর জিনিসকে অনেকেই হয়তো নিজের কাছে রাখতে চান অথবা সঙ্গে নিয়ে যেতে চান, কিন্তু এটা কি খুব প্রয়োজন যে সব সুন্দর জিনিসই সব সময় ভালোই হবে? সেটা খারাপও হতে পারে। পেশায় শিল্পকার গোবিন্দ ওই ঝকঝকে পাথরটিকে একটি অপরূপা অপ্সরীর রূপ দেওয়ার চেষ্টা করতে লাগলো। দেওয়াল ঘড়িতে শোনা গেল রাত 12টার ঘন্টা, কিন্তু সেই সময়কে পাত্তা না দিয়ে তিনি নিজের কাজটিকে সম্পূর্ণ করবার চেষ্টা করতে লাগলেন।
প্রায় রাত 1:45 সময় গোবিন্দ সেই পাথরটিকে অপরূপা এক অপ্সরীর রূপ প্রদান করে তিনি ঘুমোতে গেলেন। কখনো সখনো কোনো কাজ শেষ হয়ে যাবার পর নতুন এক গল্পের সূত্রপাত হয়। এখানেও ঠিক তেমনটিই হলো। এবার আমি সকলের বিনুনি কেটে নেব, আর 100 জনের বিনুনি কেটে নিলেই আমি সারা জীবনের জন্য এই মূর্তির শরীর থেকে মুক্তি পেয়ে যাব। পরের দিন নিজের সৃষ্ট মূর্তিগুলিকে নিয়ে গোবিন্দ বিক্রির জন্য বাজারে গেলেন, যেখানে অপ্সরারূপী ডাইনির মূর্তিটিও ছিল। মূর্তি নিয়ে যাও, মূর্তি। আরে সুন্দর সুন্দর মূর্তি নিয়ে এসেছি, নিয়ে যাও। আরে দাদা, এই অপ্সরার মতো দেখতে মূর্তিটা তো খুবই সুন্দর। সুন্দর হবে না কেন? আমি নিজের হাতে বানিয়েছি যে। এমনিতে এর দামটা কত হবে? রামু মূর্তিকারকে অর্থ দিয়ে দিল, আর ওই মূর্তিটি নিয়ে সেখান থেকে চলেও গেল। মূর্তি নিয়ে রামু তার নিজের বাড়িতে পৌঁছল। বাড়িতে পৌঁছনোর পর রামু স্ত্রী ধনিয়া দরজা খুলে দিল, আর তার দৃষ্টি পড়ল ওই মূর্তিটির দিকে। আরে বাহ, কত সুন্দর এই মূর্তিটা দেখতে। কোথা থেকে পেলে? আমি যখন বাজার থেকে ফিরছিলাম তখন দেখলাম একটা লোক মূর্তি বিক্রি করছে। ওর এই মূর্তিটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি এটা তাহলে হলে রাখবো। কেমন লাগবে? বাড়ির মালকিন তো তুমি, তাই না? তোমার যেখানে ইচ্ছে হবে তুমি সেখানেই রাখবে, বুঝেছো? ধনিয়া ওই মূর্তিটি নিয়ে তাদের বাড়ির হলে সাজিয়ে রাখল। মূর্তিটি ডাইনিতে রূপান্তরিত হয়ে তার নিজের শিকারের উদ্দেশ্যে ওই বাড়ি থেকে বেরোলো। বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে দেখলো একটি বাড়ির জানলা খোলা। জানলা দিয়ে উঁকি মেরে দেখলো একটি মেয়ে ঘুমিয়ে রয়েছে, যার খুব লম্বা বিনুনি রয়েছে। সেটা দেখেই ওই ডাইনি মুচকি হাসলো। সকালে ঘুম থেকে উঠে তার চুলটা কাটা দেখে ওই মহিলা চিৎকার চেঁচামেচি করে পুরো অঞ্চল মাথায় তুলল। হে ভগবান, আমার চুল! কেউ আমার ওই লম্বা চুলটা কেটে নিয়েছে। এখন তো আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। হে ভগবান, আমার চুল! আরে জানো কি, কেঁদো না, শান্ত হও তুমি। কি করে শান্ত হব আমি? শহরের বাকি মেয়েদের হয়তো ছোট চুলের শখ আছে, কিন্তু আমার নেই। কত কষ্টে চুলটা বড় করেছিলাম আমি। এবার কি হবে আমার চুল? মূর্তি রোজ রাতে ডাইনির রূপ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত। সেদিন বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎ ঘরের মধ্যে থেকে নাক ডাকার শব্দ শুনে ডাইনি সেই ঘরের মধ্যে উঁকি দিল। দেখতে পেল রামু গভীর নিদ্রায় মগ্ন এবং সেই নাক ডাকছে, আর তার পাশে শুয়ে রয়েছে স্ত্রী ধনিয়া। ওর বিনুনিটা তো খুব সুন্দর আর বেশ লম্বা। আমি ওটা এক্ষুনি কেটে ফেলবো। আরে, এই মহিলাটা তো দেখছি ঘুম থেকে উঠে পড়লো। এবার আমি ওর বেনুনিটা কাটবো কি করে? এখান থেকে পালিয়ে যাওয়াটাই ঠিক হবে।
ডাইনি কিছু করতে না পেরে আবার অঞ্চলে ঘুরতে বেরোলো। খুব শীঘ্রই সে তার শিকার পেয়ে গেল। এই মহিলাটার বিনুনিও বেশ লম্বা আর বেশ সুন্দর। এটা তো আমাকে কাটতেই হবে। ডাইনি সেই ঘরের মধ্যে ঢুকে পড়ল আর দাঁত দিয়ে পার্বতীর বিনুনি কেটে ফেলল। বোন ধনিয়া, জানো কি, আমার বিনুনি ওর হাতে কেউ কেটে নিয়ে গেছে। জানি না আমার বিনুনির ওপর কার কুনজর পড়েছিল যে কেটে নিয়েছে। এবার শ্বশুর বাড়ির লোকজন আমাকে চুল ছাড়া দেখলে কি ভাববে? হে ভগবান, আমার তো আর মুখ দেখানোর উপায় থাকলো না। কিভাবে মুখ দেখাবো সবাইকে? প্রথমে জানকী বোন আর তারপর পার্বতী বোনের বিলুনি কেউ কেটে ফেলেছে। জানি না এরমভাবে কে করছে এইসব। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন আসছে, যে এরকম ভাবে চুল কেটে নিয়ে গিয়ে চলে যাচ্ছে, সেই চুলগুলো নিয়ে কি করবে? পুরো এলাকায় একমাত্র তুমিই বেঁচে আছো যার বিলুনি এখনো অবধি ঠিক রয়েছে। তুমি এত চিন্তা করো না, আমার চুলে কেউ হাতও লাগাতে পারবে না। রাতে যখন রামুর পাশে তার স্ত্রী গভীর ঘুমে মগ্ন, ঠিক তখন রামুর চোখে কিন্তু ঘুম ছিল না। সেই চোখে ছিল এক গভীর চিন্তা ও ভাবনা। এলাকায় সব মেয়েদের বিলুনি কেউ কেটেছে, কিন্তু আমার বউয়ের বিলুনি এখনো অবধি কেউ কাটেনি। আমার বউ আবার এইসব কাজ করছে না তো? না না, আমার বউ এরকম কোনো কাজ করতে পারে না। সন্দেহের ছায়া রামুর মনের মধ্যে ক্রমশ ঘোরাফেরা করতে লাগলো। ঠিক তখনই ধনিয়া পাশ ফিরে শুলো। তাই দেখে রামু নিজের চোখ বন্ধ করে ঘুমের ভান করে পড়ে রইল। আরে ও কাঁচি নিয়ে, মানে আমার বউই মেয়েদের চুলের বিলুনি কেটে ফেলছে। তার মানে সেটা আমার বউই, কিন্তু ও এরকম কেন করছে? হে ভগবান, এটা আমি কি দেখলাম? আমার বউ মানুষ নয়, একটা ডাইনি। রামুর বাড়ি থেকে সেই ডাইনিকে বেরোতে দেখল প্রতিবেশী জানকী। লম্বা চুলের বিনুনি হারানোর পর জানকী খুব রেগে থাকত, কিন্তু যখন ওই গ্রামের আরো অন্যান্য মহিলাদের বিনুনি কাটা পড়ল, তখন সে ওই বিনুনি চোরকে ধরবার জন্যে প্রতিজ্ঞা করেছিল। ডাইনিকে দেখতে পেয়েই তার মনে হলো যে তার জেগে থাকা সার্থক হয়েছে। আজ আমি একটা নয়, কম করে 10টা বিনুনি কেটে আনবো। আচ্ছা, তাহলে আমাদের সবার বিনুনি কেটে নেওয়া কোনো মানুষ নয়, একজন ডাইনি। কিন্তু এ তো লক্ষ্মী দিদির বাড়ির ওই দিক থেকেই আসছে। হে ভগবান, তার মানে লক্ষ্মী দিদি একজন ডাইনি। তাই বলি যে এলাকার সব মেয়েদের বিনুনি কাটা পড়ছে, কিন্তু এই লক্ষ্মীর চুল কেউ কাটছে না। পরের দিন রামু তার কাজকর্ম শেষ করে বাড়ির দিকে সন্ধেবেলায় ফিরে আসছিল। ঠিক তখন রাস্তায় তার সঙ্গে দেখা হলো রাগান্বিত ও চিন্তান্বিত জানকীর সঙ্গে। জানকী রাতের ঘটনা রামুকে জানালো। আমার বউ যে ডাইনি সেটা আমি জানতে পেরে গেছি জানকী বোন, কিন্তু তুমি একদম চিন্তা করো না। আমি এক তান্ত্রিকের কাছ থেকে এই মালাটা নিয়ে এসেছি। এটা পরা মাত্রই আমার বউ একদম ঠিক হয়ে যাবে। রামুর কথা শুনে জানকীর চিন্তা একটু কমল আর সে তার নিজের বাড়িতে ফিরে গেল। খুব তাড়াতাড়ি সূর্যদেব অস্ত গেলেন আর চারিদিকে রাতের অন্ধকার নেমে এলো। ধনিয়া এবং রামু তাদের নিজেদের বাড়িতে শুয়ে পড়ল, কিন্তু রাত আরো গভীর হতেই রামু বিছানায় উঠে বসল আর বালিশের নিচ থেকে মালা বার করে ধীরে ধীরে ধনিয়ার গলায় পরিয়ে দিল। হে তান্ত্রিক বাবা, এবার আপনি রক্ষা করুন। হে ভগবান, তুমি মূর্তি নও, একটা ডাইনি। একদম ঠিক ধরেছো। এর মানে তুমি সেই ডাইনি
যে সবার চুলের বিলুনি কেটে নেয়? হ্যাঁ, আমি সেই ডাইনি যে সবার বিনুনি কেটে ফেলে। কিন্তু তুমি এখন আমার সত্যিটা জেনে গেছো, আর সেই জন্য আমি তোমার গলা কেটে ফেলবো। শুনছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমার গলা টিপে ফেললো, আমাকে বাঁচাও। শুনছো? বাঁচাও আমাকে, বাঁচাও, এই ডাইনি আমাকে মেরে ফেললো, বাঁচাও আমাকে, শুনছো? বাঁচাও। ছাড়, ছাড় আমার স্বামীকে, ডাইনি একটা, ছাড় বলছি, ছাড় আমার স্বামীকে। তোর এত সাহস হয় কি করে আমার স্বামীকে মারার? ছাড়, ছাড় বলছি, ছাড়, 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 ছেড়ে দে, ছেড়ে দে আমার স্বামীকে, ছাড়। ওরে বাবা, পালাই এখান থেকে। এই ডাইনি এখানে কি করে এলো? আর আমার গলায় এই মালা, এই মালাটা কোথা থেকে এলো? শুনছো? আমি যে অপ্সরার মতো মূর্তিটা নিয়ে এসেছিলাম, এটা সেই মূর্তির ডাইনি। আর এই ডাইনি সব মেয়েদের চুল কেটে ফেলছে। আর এই যে মালাটা তোমার গলায় রয়েছে, এটা আমি তোমার গলায় পরিয়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে চুল কেটে ফেলা ডাইনি যে অন্য কেউ নয়, বরং তুমি। এই তুমি কি সব কথা বলছো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। কাল রাতে আমি তোমাকে কাঁচি নিয়ে বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম, তাই আমার মনে হয়েছিল যে চুলের বিলুনি কাটা ডাইনি শুধু তুমি। কিন্তু সেটা সামনে আসতেই সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তাই আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, বুঝেছো? সেসব ছাড়ো তুমি, ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু এই বিষয়টা নিয়ে কি করবে সেটা ভাবো আগে। ডাইনি ঘন ঘন দরজায় ধাক্কা দিতে লাগলো। রামু আর ধনিয়া দরজায় পাহারা দেওয়ার জন্য ওখানেই বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লো তা নিজেরাই জানতে পারেনি। সকালে সূর্যালোক চোখে পড়তেই রামু আর ধনিয়া জেগে উঠল, কিন্তু ঘরের মধ্যে কোনো রকম সাড়া শব্দ না পেয়ে কৌতূহলবশত রামু আর ধনিয়া দরজা খুলল। দেখতে পেল জানলা দিয়ে আসা সূর্যালোকে ওই ডাইনি ক্রমশ মূর্তিতে রূপান্তরিত হচ্ছে। রামু আর ধনিয়া বুঝতে পারল যে ঠিক কি করলে সকলের মঙ্গল হবে। ওরা ঘরের মধ্যে দৌড়ে গিয়ে মূর্তিটাকে উঠিয়ে ঘরের মেঝেতে আছাড় দিল। মূর্তি টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। আমরা জিতে গেছি, বুঝেছো? খুব ভালো হয়েছে। এই পৃথিবী কত রহস্যে পরিপূর্ণ, কখন যে কি রহস্য আমাদের কোন অবস্থায় নিয়ে গিয়ে ফেলবে সেটা কেউ জানে না। সেজন্য ভাবনা চিন্তা করে তবেই কোনো কিছুকে নিজের বাড়িতে আনুন। রামু আর ধনিয়ার ভাগ্য ভালো ছিল যে তারা ওই মূর্তিরূপী ডাইনির হাত থেকে বেঁচে গেল। তবে আপনার ভাগ্য ওদের মতন ভালো নাও হতে পারে।